ইরানে আপনার 1979 সালে ইসলামিক রেভলিউশনের পরে যে সরকার গঠিত হয় সেই সরকারের উপর নিষেধাজ্ঞা কিন্তু কম বেশি নিষেধাজ্ঞা সবসময় ছিল। ট্রাম্প একজন বিশেষজ্ঞের চেয়ে একজন চাটুকারকেই বেশি পছন্দ করেছেন। আমেরিকা ইরানের উপর ইকোনমিক ডে ঘোষণা করেছে, এর বাণিজ্যের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা, বিভিন্ন দেশকে চাপ দেওয়া হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। সব মিলে কি আমেরিকা আসলে শেষ পর্যন্ত ইরানকে বশে আনতে পারবে? দুনিয়ার ইতিহাসে বারবার প্রমাণ হয়েছে যে শুধু আকাশপথ ব্যবহার করে যুদ্ধ জয় সম্ভব না এবং হয়নি। ইরান তার যুদ্ধের শুরু থেকেই ইরান তার আকাশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং সেই জন্য কিন্তু তার হামলাও সেইভাবে হয়েছে। চর্চায় স্বাগতম। বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা, যে কিনা এখন ইরানে অনেকটা নাকানি চুবানি খাচ্ছে। ইরানকে কোনো কিছু দিয়েই আসলে বশে আনতে পারছে না আমেরিকা। শেষ পর্যন্ত আমেরিকা ইরানের বিভিন্ন বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে, বিভিন্ন ট্যারিফ হরমুজে নিষেধাজ্ঞা, নানা কিছু করেও ইরানকে বশে আনতে পারছে না। আসলে এই যুদ্ধে আমেরিকার কৌশলগত কি ভুল ছিল, কেন আমেরিকার আজকে এই নাকানি চুবানি অবস্থা, সেসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। আমরা যদি একদম যুদ্ধের শুরুর দিকে যাই, যে আমেরিকা মূলত ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, ইরানের পারমাণবিক কর্মসূচি সেটাকে স্থগিত করা, তারপরে ইরানের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা, সেটিকে নিয়ন্ত্রণের জন্য বলা যায় মোটা দাগে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছিল। কোনটি কি আমেরিকা অর্জন করতে পেরেছে? দেখুন, আমেরিকা আসলে কি অর্জন করতে চেয়েছিল মানে সেটা তো এই মুহূর্তে সবার কাছে পরিষ্কার যে কি অর্জন করতে চেয়েছিল আর কি অর্জন করতে পেরেছে। না পারার পাল্লাই হচ্ছে ভারী, এবং ভারী শুধু না, না পারার পাল্লাই হচ্ছে 100, পারার পাল্লাটা 0, মানে 0। তো না পারার ক্ষেত্রে আমেরিকার যে সামরিক শ্রেষ্ঠত্ব, তার সামরিক শক্তি, অস্ত্র এবং প্রযুক্তিগত উৎকর্ষতা, সব দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে মানে আমেরিকার ধারের কাছে কেউ নেই। কিন্তু তারপরেও তাদের কৌশলগত যে ভুল, সে কৌশলগত ভুলের কারণে আমেরিকার সঙ্গে কিন্তু মানে আমেরিকা তার লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি। আচ্ছা, প্রথম কৌশল যদি ধরা হয় যে আমেরিকা যে ইরানে আক্রমণ চালাবে, এইটার কি কোনো পরিকল্পনা ছিল? আসলে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা কিন্তু আমেরিকার ছিল না। আমেরিকার এই যে 28শে ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে গিয়ে যে হামলাটা চালালো, সেটি কিন্তু খুবই তাৎক্ষণিক সিদ্ধান্ত থেকেই কিন্তু এই হামলাটা চালানো হয়েছিল। কারণ আমেরিকা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতো যে ইরানে তাকে এই ধরনের যুদ্ধ একদিন করতে হবে বা এই সময়ে করতে হবে, যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই এরকম একটা যুদ্ধ শুরু হবে, তাহলে তার প্রস্তুতি আর এক রকম থাকতো। যেহেতু তার প্রস্তুতি ছিল না, ফলে সে হঠাৎ করেই ইসরায়েলের সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে। এই ক্ষেত্রে যেটা একটা বড় মানে আমেরিকার ব্যর্থতা, যেটা ধরুন আমাদের নিজেদের কথা না, এটা আপনার ফরেন পলিসি ম্যাগাজিনে একদম সাম্প্রতিক সময়ে একজন সামরিক ইতিহাসের বিশেষজ্ঞ, যিনি ব্রেট ডেভোরো, তিনি নিজেই লিখছেন যে আমেরিকা মানে সেখানে প্রস্তুতিটা নেবে কীভাবে। আমেরিকা ইসরায়েল বলা মাত্রই আমেরিকা রাজি হয়ে গেল যে আপনার ইরানের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। মানে উনি লিখছেন যে পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করা, মানে ট্রাম্প একজন বিশেষজ্ঞের চেয়ে একজন চাটুকারকেই বেশি পছন্দ করেছেন। এবং তিনি সবসময় যে এমন একজন প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি সবসময় স্তবকদের দ্বারা মানে ঘেরা থাকতেই ভালোবাসেন, এবং এরকম কথা। পিট হেগসেথ এসে যেটা করলেন যে এই সময় ট্রাম্প বা তার বিরুদ্ধ মত প্রকাশ করতে পারে এমন মানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা অবসরে পাঠিয়ে দিলেন বা চাকরি থেকে বিদায় করে দিলেন। এতে হলো কি যে মানে কেউ যে আরেকটি ভিন্ন মত প্রকাশ করবে, সে ভিন্ন মত প্রকাশ করার লোকের সংখ্যা কমে গেল। যাও বা ভিন্ন মত প্রকাশ করার মতো কেউ ছিলেন, তারা তো তাদেরকে আগেই বিদায় করা হয়েছে
এবং অন্যরা যদি মত যদি থেকেও থাকে তারা প্রকাশ করলেন না, ভয়ে চুপ করে থাকলেন। এতে কি হলো যে ট্রাম্পের এই যুদ্ধে যাওয়াটা ঠিক না ভুল, কি করলে মানে কোনটা আমেরিকার জন্য সেরা সেটা আর তারা আর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারলেন না, বা কোনো দ্বিমত করার কোনো সুযোগ এখানে থাকলো না। ফলে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমেরিকার মানে তার এই যে কৌশলগত ভুল, তার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে তার কোনো মানে কথা নেই, তার প্রযুক্তিগত উৎকর্ষতা নিয়ে কোনো কথা নেই, এত কিছু থাকার পরেও একটি দেশ যখন এই ধরনের নাকানি চোবানি খায় তখন তার পেছনে সবচেয়ে যে দায়ী থাকে সেটা হচ্ছে যে তার স্ট্র্যাটেজিক মানে ডিসিশন বা কৌশলগত যে সিদ্ধান্ত, সেই কৌশলগত সিদ্ধান্তের ব্যর্থতার কারণে আজ কিন্তু আমেরিকা এই অবস্থান। আমেরিকা যখন ইরানে হামলা চালানো, আমরা দেখলাম যে আকাশপথ ব্যবহার করে হামলা চালানো, স্থল অভিযান ছিল না। মাঝে আবার স্থল অভিযানের জন্য সৈন্য আনার চেষ্টা করা হলো। সব মিলিয়ে আসলে এই যে স্থল অভিযানে সৈন্য না আনা, এটা কি ব্যর্থতার অন্যতম কারণ হতে পারে? দেখুন, একজন ইতালীয় সমর বিশেষজ্ঞ তিনি বলেছিলেন যে মানে শুধুমাত্র আকাশপথ ব্যবহার করে মানে বিমান থেকে হামলা চালিয়ে বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে, তখন অবশ্য তিনি যখন বলেছিলেন তখন এসব ক্ষেপণাস্ত্র এত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছিল না, তিনি বলেছিলেন যে যুদ্ধ জয় সম্ভব। আচ্ছা, কিন্তু দুনিয়ার ইতিহাসে বারবার প্রমাণ হয়েছে যে শুধু আকাশপথ ব্যবহার করে যুদ্ধ জয় সম্ভব না এবং হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন লন্ডনের উপর মানে জার্মানি একের পর এক বিমান হামলা চালিয়ে মানে লাখ লাখ হাজার হাজার টন বোমা ফেলে যাচ্ছে, সেখানে কিন্তু তারা লন্ডন দখল করতে পারেনি, লন্ডনকে বিধ্বস্ত করতে পারেনি, বরং উপর থেকে বোমা পড়ায় ভেতরে যে মানুষটা ছিল সে মানুষের মধ্যে আরও প্রতিরোধ ক্ষমতা আরও বেশি বেড়েছিল। এমনকি হিটলারের পরাজয়ের সময় যদি দেখি, হিটলারের পরাজয়ের সময়ও কিন্তু আমরা দেখেছি যে এই মিত্রবাহিনী বিপুল পরিমাণ বোমা বর্ষণ করেও কিন্তু আপনার হার স্বীকার করাতে পারেনি। শেষ পর্যন্ত স্থল অভিযান কিন্তু চালাতে হয়েছিল। ঠিক একইভাবে আপনি দেখুন যে ইরাকে কিন্তু আপনার মার্কিন বাহিনী সেই সময় মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনী কিন্তু শুরুই করেছিল আকাশ যুদ্ধ দিয়ে, যে বিমান হামলা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে ইরাকি বাহিনীকে পর্যদস্ত করা, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু স্থল অভিযানে নামতে হয়েছিল। একই আফগানিস্তানে একই চিত্র। ফলে আপনি স্থল অভিযানে না নেমে শুধুমাত্র আকাশ থেকে বোমা ফেলে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সবগুলো জয় করতে পারবেন, এটাও আরেকটি কৌশলগত মানে ভুল সিদ্ধান্ত। বলতে এটাও যে সেনা কোনো রকম স্থল অভিযানের কথা না ভেবে আগ বাড়িয়ে গিয়ে মানে শুধুমাত্র বিমান বাহিনীর উপর ভরসা করে সেই ভরসায় মানে ইরানের মতন একটা যুদ্ধ মানে দেশকে পর্যদস্ত করা, এইটা ছিল আমেরিকার দ্বিতীয় ভুল, মানে বড় ভুল, কৌশলগত ভুল। তো আমেরিকা একের পর এক কৌশলগত ভুল করে গেছে। তার মধ্যে আগে আরেকটি যে তাদের কোনো প্রস্তুতি ছিল না, কেউ একজন দ্বিমত করার ছিল না, কেউ বলার ছিল না যে এই যুদ্ধে যাওয়াটা আমাদের এই মুহূর্তে ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র মানে নৌবাহিনী বা মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে একটি দেশকে শেষ করা। হ্যাঁ, ইরানকে কিন্তু ইরান তার যুদ্ধের শুরু থেকেই ইরান তার আকাশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, এবং সেই জন্য কিন্তু তার হামলাও সেইভাবে হয়েছে। তারপরেও কিন্তু ইরানকে জব্দ করতে পারেনি, বা ইরানের তাদের যে লক্ষ্য ছিল, মূল লক্ষ্য ছিল যে শাসন ব্যবস্থায় পরিবর্তন করা। সেই শাসন ব্যবস্থায় পরিবর্তন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সামরিক বাহিনীর একের পর এক সদস্যকে হত্যা করে, মন্ত্রিসভার সদস্য তাদেরকে হত্যা করার পরেও কিন্তু তারা ওই দেশটাকে মানে ওই দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারেনি। আচ্ছা সেলিম খান, আমরা দেখলাম যে ইরান যখন হামলা চালালো তখন ইরান কম দামি ক্ষেপণাস্ত্র, কম দামি যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। সেখানে আমেরিকা এটাকে রোধ করার জন্য যে ইন্টারসেপ্ট ইউজ করেছিল সেটা বেশ ব্যয়বহুল ছিল। তো আমেরিকা কি আসলে মানে এই বিষয়টা কি এরকম যে আমেরিকা আসলে বুঝতে পারেনি যে ইরান এভাবে হামলা চালাতে পারে, এরকম কোনো পূর্ব প্রস্তুতি কিংবা এরকম কোনো অনুমান কি আমেরিকার কাছে একদমই ছিল না?
আমরা যে একটুখানি আগে যে ফরেন পলিসির মানে আপনি একটি কথা লেখার বলেছেন। কথা বলছিলাম, ওইখানেই বলা হচ্ছে যে এই ধরনের কৌশল যে অবলম্বন করা যেতে পারে এবং কৌশল অবলম্বন করলে পাল্টা কৌশল কি হবে সেইটাও আমেরিকার ছিল না। আচ্ছা, সে না থাকার কারণে খুব কম দামি ড্রোন ধ্বংস করার জন্য তাকে থার্ড এর মতো মানে দামি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে, তাকে প্যাট্রিয়ট ব্যবহার করতে হয়েছে, মানে নানা ধরনের। এবং ওরতে যখন ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দিকে যখন ইরান হামলা চালিয়েছে, যে যে জায়গায় উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন অঞ্চলে, সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে, কাতারে মার্কিন ঘাঁটিতে, বাহরাইনে যেখানে ফিফথ ফ্লিট আছে সেখানে হামলা চালিয়েছে, ওমানে হামলা চালানো হয়েছে। আপনার প্রত্যেকটি জায়গায় মার্কিন ঘাঁটিতে যখনই এই ড্রোন বা কম দামি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, তখন সেগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকাকে তার সর্বোচ্চ প্রযুক্তি বা সর্বোচ্চ মানের প্রযুক্তিকে ব্যবহার করতে হয়েছে, যেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং উৎপাদন করাও মানে সময় সাপেক্ষ। ফলে এই দুটো জিনিস তাদের খুব দ্রুত খরচ হয়েছে। এই দিক থেকে বলবো যে ইরানের যে কৌশল ছিল, সেই কৌশলের কাছে পাল্টা কৌশল হিসাবে আমেরিকার কোনো কৌশল ছিল না। আমরা সবশেষ যেটা দেখলাম যে আমেরিকা ইরানের উপর ইকোনমিক ডে ঘোষণা করেছে, এর বাণিজ্যের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা, বিভিন্ন দেশকে চাপ দেওয়া হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। সব মিলিয়ে কি আমেরিকা আসলে শেষ পর্যন্ত ইরানকে বশে আনতে পারবে? দেখুন, এখনো পর্যন্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরেও একটি দেশ টিকে আছে এবং বেশ, যাকে ট্রাম্প মানে যে দেশের রাষ্ট্রপ্রধানকে ট্রাম্প বন্ধু হিসাবেও স্বীকার করেন, তার নাম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার উপরে হেন কোনো নিষেধাজ্ঞা নেই যেটা দেওয়া হয়নি। তারপরে উত্তর কোরিয়া শেষও হয়ে যায়নি, মরেও যায়নি, উত্তর কোরিয়া বহাল তবিয়তে আছে। আপনি বলতে পারেন উত্তর কোরিয়ার পাশে চীন আছে, চীন তাকে সাহায্য করে, তো ইরানকেও কেউ না কেউ সাহায্য করবে, কোনো না কোনোভাবে চলবে। আর ইরানে আপনার 1979 সালে ইসলামিক রেভলিউশনের পরে যে সরকার গঠিত হয়, সেই সরকারের উপর নিষেধাজ্ঞা কিন্তু কম বেশি নিষেধাজ্ঞা সবসময় ছিল, এবং দিন যত গেছে নিষেধাজ্ঞার ধাক্কাটা কিন্তু তত বেড়েছে। যে এই বাড়ার কারণে ইরানের কিন্তু নিষেধাজ্ঞা সহনশীলতা এক ধরনের তৈরি হয়েছে। কিছু নিউজে দেখছিলাম যে আপনার ইরানিরা ভয় পাচ্ছে যে তাদের খাদ্যশস্যের অভাব পড়তে পারে। সেক্ষেত্রে রাশিয়া তাদের জন্য বড় খাদ্যশস্যের সরবরাহকারী হতে পারে। রাশিয়ার যে বিপুল গম আছে, সেই বিপুল গম, কারণ রাশিয়া আর ইরানের মধ্যে কাস্পিয়ান সাগর দিয়ে মানে একটা আপনার বিজনেস রুট আছে, যে জায়গাটা কোনো আমেরিকা বা কারোর হস্তক্ষেপ মুক্ত, এবং যেটা শুধুমাত্র রাশিয়া এবং ইরানের মধ্যেকার পথ। ফলে এই পথ দিয়ে সেখান থেকে রাশিয়া তৎপরতা হতে পারে। ফলে কে কোন দিক দিয়ে কাকে সাহায্য করবে, আর দুনিয়া এত বিচিত্র গতিতে পাল্টাচ্ছে, মানুষ বা দেশগুলোর স্বার্থ এত নানাভাবে পরিবর্তিত হচ্ছে, যে কখন কে কার সঙ্গে কিভাবে যুক্ত আছে বা কে কার সঙ্গে যুক্ততা ছিন্ন করছে, এই হিসাব এই মুহূর্তে করা খুবই কঠিন। সুতরাং ট্রাম্পের পরবর্তী কৌশলও যে ব্যর্থ হবে, সেটা শুধু মানে আমরা না, পশ্চিমা বিশেষজ্ঞ যারা, তারা প্রত্যেকেই বলছেন যে এই অস্ত্র কখনো কাজে লাগেনি। এই অস্ত্র আমেরিকা এতবার এত দেশের বিরুদ্ধে ব্যবহার করেছে যে অস্ত্রটা ব্যবহার করতে করতে ভোতা হয়ে গেছে। ফলে এটা দিয়ে আর কোনো কিছু কাটা যায় না। তাহলে মানে এই ইরান যুদ্ধ থেকে আমেরিকার আসলে বের হয়ে আসার কৌশল কি, কিভাবে বের হয়ে আসতে পারবে? সেটাই তো ট্রাম্প জানেন না বা ট্রাম্পের সঙ্গীরা জানেন না। তারা চাচ্ছেন যে একটা মানসম্মত উপায়, মানে ট্রাম্প বিজয়ী হয়ে বেরিয়ে আসছেন এরকম একটা জায়গা পরিস্থিতি তৈরি করতে। তো সেই রকম জায়গা তো আসলে তৈরি হবে না, কারণ ইরানও যে জায়গায়, ইরানের আপনার প্রায় 2000-এর মতো লোক মারা গেছে, সেই দেশে এত ক্ষয়ক্ষতি হয়েছে, বিপুল পরিমাণ ঘর বাড়ি ধ্বংস হয়েছে। তো সেই দেশের সরকার তো মানে সারেন্ডার করে বলতে পারে না, ঠিক আছে তুমি যদি আর যুদ্ধ না করো তো আমি সারেন্ডার করলাম, তাহলে তুমি বিদায় নাও, কারণ তার দেশের মানুষের কাছে তারও তো গ্রহণযোগ্যতা থাকতে হবে। ফলে ইরানের পক্ষে মানে যে দুটো পক্ষ, সেই দুটো পক্ষ কারোরই যে আমি পরাজিত এই কথাটা বলার সুযোগ, ফলে পরাজিত যখন বলার সুযোগ নেই, ট্রাম্পের বেরিয়ে আসার সুযোগও তত কমছে। ফলে এই মুহূর্তে ট্রাম্প বেরিয়ে আসতে পারেন,
সেক্ষেত্রে ট্রাম্পের আরেকটি বড় বাধা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কখনোই চাইবে না যে ট্রাম্প ইরান থেকে বেরিয়ে যান। তারা চাইবে যে যে কোনো মূল্যে যে কোনোভাবে যেন আমেরিকা ইরানের বিরুদ্ধে যুক্ত থাকে এবং ইরানের উপর সময়ে সময়ে হামলা চালাতে থাকে। আচ্ছা সেলিম খান, আমরা শেষ করার আগে জানতে চাই যে প্রযুক্তির দিক দিয়ে শ্রেষ্ঠ আমেরিকা, পরাশক্তি আমেরিকা সব কিছু, তারপরও আমরা দেখলাম ইরান যুদ্ধে আসলে তার পরাজয়টা আসলে কৌশলগত কারণে। এই থেকে আমেরিকার আসলে কি শিক্ষা নেওয়া উচিত, কিংবা আমেরিকার এই পরিস্থিতি দেখে অন্যদের আসলে কি শিক্ষা নেওয়া উচিত? দেখেন, আমেরিকা তো কোনটা থেকে শিখেছে আর কোনটা থেকে শেখেনি, এই যে জিনিসটা বলা খুবই মানে কঠিন একটা বিষয়। যেরকম আমি যদি ধরি, আমেরিকা ভিয়েতনামে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে, পারেনি। আপনি আমেরিকা সর্বশেষ আফগানিস্তানে প্রায় 20-21 বছর ছিল, সেখানেও শেষ পর্যন্ত আফগান পুরো দেশটাকে তালেবানের হাতে তুলে দিয়ে তারা লেজ গুটিয়ে পালিয়েছে, সেটা এক ধরনের পরাজয়। ইরাকেও একটা লেজে গোবরে অবস্থা, ইরাকেও যে খুব ভালো অবস্থায় আছে না। আপনার সিরিয়ার কথা যত না বলা যায় তত ভালো। একই অবস্থা ঠিক লিবিয়ার কথাও যত না বলা যায় তত ভালো। আপনি মানে তারা যে পরিকল্পনা করেও যেখানে যুদ্ধে নেমেছে, সেখানেও যে তারা যে খুব ভালো কিছু করেছে বা মানে একটা সুশৃঙ্খল পরিস্থিতি, একটা দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে পেরেছে বা দেশকে একটা সুপথে চালিত করতে পেরেছে, এইরকম কোনো নজির নেই, তাদের নজির নেই। সুতরাং এই ইরানকেও যদি তারা কোনোভাবে দখল করতে পারতো বা ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারতো, তাহলে দেশটা একটা বৃহত্তর 9 কোটি জনসংখ্যার দেশ, সেই দেশটি আরেকটি বিশৃঙ্খল দেশে পরিণত হইতো, যে বিশৃঙ্খল অবস্থাটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, বিশেষত উপসাগরীয় মানে গালফ কান্ট্রিজ যেগুলোকে বলা হয়, এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলতো এবং মানে একটা স্থিতিশীলতা থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আমেরিকার জুড়ি মেলা ভার, এবং আমেরিকা এখনও সেটাই চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে।